স্বৈরাচারী ফ্যাসিস্ট ও মাফিয়া সরকার এর প্রধান ছিলেন শেখ হাসিনা। জনতা রোশনাল থেকে জীবন বাঁচাতে যিনি 5ই আগস্ট ভারতে পালিয়ে যান ভারত সরকারের প্রত্যক্ষ সহায়তায়। ভারত এই ফ্যাসিস্টকে 15 বছর টিকিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত ওই গোপন চুক্তি অনুযায়ী ভারত তাকে আশ্রয় দিয়েছে, তার জীবন বাঁচিয়েছে। এখন আবার ভারত বিএনপির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে চাইছে। ইতিমধ্যে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। যেই বিএনপির ছায়া মাড়ায় নাই ভারত এতদিন, মানে প্রায় 12 বছর, সম্ভবত 2012 সালের পর থেকে, যবে থেকে মোদি সরকার ক্ষমতা এসেছে, এই হিন্দুত্ববাদী সরকার, তারপর থেকে তারা কিন্তু বিএনপির ছায়া মাড়ায় নাই। এখন আবার বিএনপির সঙ্গে তারা বৈঠক করছে। তাদের ভাষায় তারা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে চায়। এটা কতখানি সত্য? যে দেশের সরকার শেখ হাসিনার মতো একজন স্বৈর শাসককে বিনা ভোটে আমাদের উপরে জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, অকুণ্ঠ সমর্থন দিয়েছিল শেখ হাসিনাকে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক কীভাবে পুনঃস্থাপন করবে? যেই ভারত বিএনপির নাম শুনতে পারে না, বিএনপিকে একটি জঙ্গি, ভারতের শত্রু দল বলে তারা গণ্য করে, যেই বিএনপিকে তারা মনে করে তাদের 7 সিস্টারের জন্য উদ্বেগের কারণ, যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মোটা দাগে আমি যে কথাটা বলতে চাইছি সেটি হলো, বাংলাদেশ প্রশ্নে ভারতের বিদেশ নীতি এখন কি হবে? আপনারা কি মনে করেন, বা আমরা কি ধরে নেব যে ভারত ভালো হয়ে গেছে? পিছনে যা জুলুম করছে, পিছনে যে ফ্যাসিস্ট পররাষ্ট্র নীতি তারা গ্রহণ করেছিল, সেই ফ্যাসিস্ট পররাষ্ট্র নীতি থেকে তারা সরে আসবে? আপনাদের তাই মনে হয়? অন্তত আমার মনে হয় না। আপনাদের মনে থাকবার কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদিও আমি বলি যে বঙ্গবন্ধু শুধু শেখ মুজিবুর রহমান একা নন, 1971 সালে যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা সবাই বঙ্গবন্ধু। যারা 1990 সালে স্বৈরাচারের পতনের জন্য রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন করেছিলেন, জীবন দিয়েছিলেন, তারা বঙ্গবন্ধু। এবং সর্বশেষ এই 2024 সালের জুলাই আগস্টে যারা নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে হাসি মুখে দেশের জন্য, ফ্যাসিস্ট হাসিনার থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছেন, তারা সবাই বঙ্গবন্ধু। তাই শুধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলে অন্যদের অবদানকে খাটো করতে চাই না। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, 1971 সালে 9 মার্চ যুদ্ধকালীন সময়ে কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ছিলেন না, ছিলেন পাকিস্তানের কারাগারে। উনি কিন্তু যুদ্ধে সরাসরি নেতৃত্ব দেন নাই। ওই 7ই মার্চের ভাষণ দিয়ে উনি যে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, তো উনি 9 মাসে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, 2 লাখ মা বোন তার সম্ভ্রম দিয়েছে, সেই বাংলাদেশে এসে উনি রাষ্ট্রপতি হয়ে যান। উনি যখন এসে ইন্দিরা গান্ধীকে বললেন যে আপনার সেনাবাহিনীকে আপনি ফেরত নিয়ে যান, সেই বিষয়টাকে কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। ভারত চেয়েছিল কিন্তু এখানে ইন্ডিয়ান ফৌজ রাখার জন্য। বঙ্গবন্ধুর আর যত সমালোচনা হোক, এই যে একটা সাহসী উদ্যোগ, এই উদ্যোগের প্রশংসা করতেই হবে যে উনি সত্যিকারই স্বাধীন হতে চেয়েছিলেন। যদিও ভারতের সহায়তায় শেষের দিকে এসে ভারত সহায়তা করেছিল সরাসরি। 9 মাস মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, জীবন দিল, অথচ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের দিন কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মানেকে কিন্তু থাকতে দেওয়া হয়নি সেখানে। শুরু থেকেই কিন্তু ভারতের চক্রান্ত ছিল। যখন বঙ্গবন্ধু নিজেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার জন্য প্রস্তুতি নিলেন, উনি প্রকৃত একজন বাংলাদেশের জননেতা হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে, আত্মমর্যাদাশীল রাষ্ট্রনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিলেন, তখন কিন্তু ভারতের চক্রান্ত শুরু হয়ে গেল।
সেই চক্রান্তের মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধু এক পর্যায়ে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এক না একতন্ত্র বাকশাল উনি গঠন করলেন। এটার পিছনে ভারতের ইন্ধন ছিল, কারণ ভারত চেয়েছিল যে শেখ মুজিবুর রহমানকে তারা শেষ করে দেবেন। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু সহ তার পরিবারের বেশিরভাগই শেখ হাসিনা শেখ রেহানা ছাড়া তারা দেশে বাইরে ছিলেন, সবাই নিহত হলেন, শাহাদত বরণ করলেন। তারপরে কি হলো? এই মুস্তাকের যে সরকার, তার সাথেও কিন্তু এই বঙ্গবন্ধু হত্যা 7 দিন পরে তৎকালীন ভারতের ঢাকায় নিযুক্ত হাইকমিশনার কিন্তু দেখা করেছিলেন হাস্যোজ্জ্বলভাবে। 1981 সালের 30শে মে যেদিন জিয়াউর রহমানকে চট্টগ্রামে হত্যা করা হলো এক সেনা বিদ্রোহে, উনি শাহাদত বরণ করলেন। তারপরের বিষয়টা দেখেন, তারপরে কিন্তু এই যে অস্থায়ী রাষ্ট্রপতি তখনকার আব্দুস সাত্তার, বিচারপতি আব্দুস সাত্তার, উনি 1981 সালে সম্ভবত 15 নভেম্বর প্রেসিডেন্টের যে ইলেকশন ছিল, সেই ইলেকশনে 66% ভোট পেয়ে কিন্তু আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হয়েছিলেন, বিএনপি সমর্থিত, বিএনপির মনোনীত হিসাবে। সেই আব্দুস সাত্তারকে কিন্তু বেশি দিন ক্ষমতা থাকতে দেওয়া হয়নি। তার পিছনে লেলি দেওয়া হয়েছিল জেনারেল এরশাদকে। এরশাদ তখন কিন্তু ভারতের গুটি হিসেবে কাজ করছিল, এবং ঠিকই 1982 সালের 24শে মার্চ সম্ভবত এরশাদ সাহেব ক্ষমতা দখল করে নেন। বিচারপতি আব্দুস সাত্তারকে হটিয়ে উনি প্রধান সামরিক শাসক হয়ে যান। এই এরশাদ সাহেব যে দীর্ঘ 9 বছর ক্ষমতা ছিলেন, সম্পূর্ণ উনি ভারতের হয়ে, ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কিন্তু উনি ক্ষমতা ছিলেন। কেন ছিলেন? যে 75-এর পট পরিবর্তনের পরে কিন্তু সোজাপথে আওয়ামী লীগকে ভারত ক্ষমতা আনতে পারতেছিলেন না। অনেকগুলো পাল্টাকুর মধ্য দিয়ে ঘটনা ঘটিয়ে দেখেন 86 সালে কিন্তু এরশাদের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করেছিল। তারা পার্লামেন্টে বিরোধী দলীয় পার্লামেন্টে বিরোধী দল হয়েছিলেন। তাদের 2টা অঙ্ক ভুল ছিল ভারতের। তারা 90-এর গণ অভ্যুত্থানের পরে মনে করেছিল জনগণের ভোটে নির্বিঘ্নে আওয়ামী লীগ ক্ষমতা আসবে। এই প্রেডিকশনটা ভারতের ভুল হয়েছিল। যে পরের টার্মে তো আর বিএনপি ক্ষমতা আসতে পারে নাই। 1996 সালে 21 বছর পরে ক্ষমতা আসে আওয়ামী লীগ। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, ভারত যতই মুখে বলুক যে বাংলাদেশের সঙ্গে তারা সুসম্পর্ক করতে চায়, রাখতে চায়, তাদের উদ্দেশ্য হলো আবার আওয়ামী লীগকে পুনর্প্রতিষ্ঠিত করা, আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসা। সেটা তারা সোজা পথে আনতে পারবে না বিধায় তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করবে। আর দাবার গুটি হিসাবে কিন্তু তারা হাসিনাকে রেখে দিয়েছে। এই হাসিনাকে কিন্তু আগেও রেখে দিয়েছিল। হাসিনা কিন্তু 1975 সালের পট পরিবর্তনের পরে বাংলাদেশে ফিরতে পারেন নাই, তো তৎকালীন শাসকদের কারণে। পরে উনি দেশে ফিরে আসেন এই ভারত থেকে প্রায় 6 বছর পরে 1981 সালের 17ই মে। এবারও কিন্তু তিনি ভারতে 49 বছর পরে আবার ভারতের আশ্রয়ে গেলেন। এটা হবার কারণ নাই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পারপাস ভারত আগের মতো সার্ভ করবে না, আগের মতোই করবে। দেখেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা প্রশ্নে কিন্তু ভারতের 2 প্রধান দলই কিন্তু এক, কংগ্রেস এবং হিন্দুত্ববাদী দল বিজেপি। ওই আওয়ামী লীগ, ওই শেখ হাসিনা তাদের একমাত্র বন্ধু। আর তারা মুখে মুখে বলে যে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করতে চায়। আমারও অনেক পরিচিত ভারতীয় কূটনৈতিক আছেন যারা ঢাকায় কর্মরত, তাদের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ এবং সম্পর্ক আছে। এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আমার অনেকবার খোলামেলা আলাপ হয়েছে। তাদেরকে আমি বলেছি যে তোমাদের ডাবল স্ট্যান্ড, তোমরা মুখে যেটা বলো সেটা অন্তরে ধারণ করো না। তোমরা মুখে বলো যে বাংলাদেশে তোমরা স্থিতিশীলতা চাও, সত্যি কি তাই? বাংলাদেশে তোমরা স্থিতিশীলতা চাইলে তোমাদের সবার আগে চাইতে হতো বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠুক, জনগণের ভোটের দ্বারা নির্বাচিত সরকার যেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে। কিন্তু তোমরা শুরু থেকে এটা চাও নাই। তোমরা চেয়েছ বাংলাদেশের রাজনীতি, নির্বাচনকে তোমরা নিয়ন্ত্রণ করতে, ঘুরে ফিরে তোমাদের পুতুল সরকার বাংলাদেশের বসাতে। এটা করতে গিয়ে বাংলাদেশের 50 বছরে অনেকগুলো বিপর্যয় এবং অনেকগুলো রাষ্ট্রীয় হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। আমি এটা সরাসরি বলবো না যে হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, ইতিহাস বিচার করবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে বিদেশি কোনো শক্তির, বিদেশি কোনো চক্রান্ত ছিল কি না
ইতিহাসই একদিন প্রমাণ করে দিবে। কিন্তু আমরা সন্দেহ করি, যথেষ্ট সন্দেহ করি। আজকে প্রণয় ভার্মা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারা আবার বিএনপির সাথে সম্পর্ক উন্নয়ন করতে চান। তো এটা কি সত্যি চান, মন থেকে চান? আমার তো মনে হয় না। এই সাক্ষাতের পরে আবার ভারতীয় একটি সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকারে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ফখরুল ভাই বিএনপির মহাসচিব, উনি হয়তো ওনার পদের জায়গা থেকে এই কথাটি বলেছেন। তা আমার প্রশ্ন হলো যে ফখরুল ভাই, সত্যি কি ভারতের সঙ্গে আপনাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে? সম্পর্কের বরফ থাকলে না গলবে। এটা তো ছিল ইস্পাত কঠিন একটা দেয়াল ছিল। রাতারাতি ভারতের সাথে আপনাদের বিএনপির আপনাদের দেয়াল ভেঙে গেল। ফখরুল ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি। উনি একজন সজ্জন মানুষ, একজন ভালো পলিটিশিয়ান। যাই হোক, মুদ্রা কথা হলো এই, আমি মনে করি বাংলাদেশ প্রশ্নে ভারতের যেই নিয়ন্ত্রণ নীতি, কুক্ষিগত করার নীতি, এই নীতি কখনো পরিবর্তন হবে না। যদিও এটা হওয়া উচিত। আমি তো প্রায় বলি ওনাদেরকে যে বাংলাদেশের সাথে ভারতের জনগণের মধ্যে পিপুল টু পিপুল সম্পর্ক হতে হবে, কোনো দলের সঙ্গে না, কোনো ব্যক্তির সঙ্গে না। কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও ভারত বরাবরই ওই আওয়ামী লীগ, ওই শেখ হাসিনা, এই দুই বৃত্তের বাইরে তারা বেরোতে পারে, এই গণ্ডির মধ্যে তারা ছিল, তাদের আচরণের দ্বারা, তাদের কথার দ্বারা, কাজের দ্বারা। বিশেষ করে গত 15-16 বছরে তাদের এই ক্যারেক্টার, এই চরিত্র ছিল অনেকটা খোলামেলা। আপনারা দেখেন নাই যে বাংলাদেশে নিযুক্ত কয়েকজন ভারতীয় হাই কমিশনার, তাদের সমস্ত বক্তব্য কত নোংরা, কত খোলামেলা। তারা কত উন্মত্তভাবে শেখ হাসিনা আওয়ামী লীগকে সমর্থন করেছেন। সেই বীণা সিকরি, সেই আপনার পিনাক রঞ্জন, তাদের কথা দেখেন নাই? তো অদ্ভুতপূর্ণ কথা। তো আমার ধারণা বাংলাদেশ প্রশ্নে ভারতের যে নীতি, এই নীতি তারা কখনো পরিবর্তন করবে না। তারা সবসময় চাইবে যে বাংলাদেশে আওয়ামী লীগ থাকুক, আর থাকুক শেখ হাসিনা। আর শেখ হাসিনার পরে তার মেয়ে, তাদের হয়তো আমি যতদূর মনে করি এরপরে প্ল্যানটা আছে যে তারা সাইমা ওয়াজেদ পুতুলকে তারা এরপরে আওয়ামী লীগের নেতৃত্বে আনতে চায়, এবং সেজন্যই তারা কাজও করতেছে। তাই মনে করি বাংলাদেশের জনগণকে, বিএনপিকে এইসব বিষয়ে সজাগ এবং সচেতন থাকতে হবে। আর একটা বিষয় এখানে বলা দরকার, তারা কোনো কিছু হলেই সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। বিশেষ করে তারা বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ের লোক, তাদেরকে তারা বাংলাদেশের নাগরিক যেন মনে করেন না। বাংলাদেশে কোনো হিন্দুদের উপরে কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে, হামলা হলে, তারা আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে তারা একটা সাম্প্রদায়িক বিবৃতি তারা অবস্থান নেন। আমি মনে করি বাংলাদেশের জনগণের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাইলে বাংলাদেশের হিন্দুদেরকে বাংলাদেশের নাগরিক মনে করতে হবে। এখানে হিন্দুদের উপরে, আমি চাই না যে হিন্দুদের উপরে কোনো রকম কেউ কোনো আঘাত করুক, হামলা করুক বা কোনো রকম অত্যাচার নিপীড়ন করুক। কিন্তু যদি হয়ে থাকে বা হয়, সেটি বাংলাদেশের আইন অনুযায়ী তদন্ত বিচার হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেটি বাংলাদেশের নাগরিক হিসাবে এর রাইট তার আছে ন্যায় বিচার পাওয়ার। আর বাংলাদেশের বেশিরভাগ হিন্দু তো আওয়ামী লীগ করেন না, তারা আওয়ামী লীগের পদ পদবিতে নাই। তো যদি আওয়ামী লীগের পদ পদবি থাকার কারণে, স্বৈরাচারী হওয়ার কারণে কোনো মুসলিম সম্প্রদায়ের আওয়ামী লীগ নেতার উপরে হামলা হয়ে থাকে, তো সেটা যদি হিন্দু আওয়ামী লীগ নেতার উপরে হামলা হয়, সেটাকে আপনারা ভিন্নভাবে ব্যাখ্যা করবেন কেন? যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় হিন্দু আওয়ামী লীগ নেতার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সংক্ষুব্ধ হয়ে থাকেন, অত্যাচারিত নিপীড়িত হয়ে থাকেন, আর সেই ক্ষোভ থেকে কোথাও কোনো প্রতিঘাত হয়ে থাকে, সেটাকে আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা কেন বলবেন? এটা তো বলার কোনো রাইট নাই। আজ ভারতের প্রতি, ভারতের শাসকদের প্রতি বাংলাদেশের মানুষের যে বিদ্বেষ এবং ঘৃণা, তার জন্য বাংলাদেশের নাগরিকরা দায়ী না। তার জন্য দায়ী ভারতের শাসক গোষ্ঠী।
এই পরিবেশ পরিস্থিতি তারাই তৈরি করেছে। ভারত যদি এখানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সহায়তা করত, কোনো স্বৈরাচারী ফ্যাসিস্টকে বসিয়ে রাখার ব্যাপারে সহায়তা না করত, সমর্থন না দিত, তাহলে আজকে বাংলাদেশের মানুষ ভারতকে সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। সময় এসেছে, এখন বাংলাদেশের জনগণ অনেক সচেতন। আপনারা অতীতে যেভাবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, ভবিষ্যতে আমার মনে হয় না আর পারবেন। ইতিমধ্যে দেখেন আপনাদের পররাষ্ট্রনীতি কিন্তু আশপাশের সব দেশে ব্যর্থ হয়েছে। আপনারা শ্রীলঙ্কায় ব্যর্থ হয়েছেন, নেপালে, ভুটানে, মালদ্বীপে, কোথাও কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ আর নাই আপনাদের ভুল পররাষ্ট্রনীতির কারণে। শেষমেশ বাংলাদেশেও আপনাদের পরাজয় হয়েছে। বাংলাদেশ বিষয়ে গত 54 বছরের আপনাদের যে ভুল পররাষ্ট্রনীতি, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। আপনারা দুই দেশের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ, হৃদ্যতাপূর্ণ সম্পর্কে বিশ্বাস করবেন। আপনারা বাংলাদেশের জনগণকে ভালোবাসুন, বিশ্বাস করুন, কোনো দলকে না, কোনো ব্যক্তিকে না। মনে রাখবেন, বাংলাদেশ স্থিতিশীল থাকলেই আপনারা থাকবেন ভালো। বাংলাদেশ যদি অস্থির হয়ে যায়, বাংলাদেশ যদি আক্রান্ত হয়, বাংলাদেশ যদি ভালো না থাকে, আপনাদেরও ভালো থাকার কোনো সুযোগ নেই। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশ একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে। সেই বাংলাদেশের প্রতি কিন্তু এখন অনেকের নজর, অনেক পরাশক্তির নজর। অতএব সাধু সাবধান, বাংলাদেশকে বেশি চাপাচাপি করবেন, বেশি ধাক্কা দিবেন, ঠিক আপনাদের বিপরীতে কিন্তু তারা চলে যাবে। এর পররাষ্ট্রনীতিতে স্থায়ী বন্ধুত্ব বলে কোনো কথা নেই। আজ আপনি বন্ধু, কাল আপনি শত্রু। জনগণের স্বার্থ, দেশের দ্বিপাক্ষিক স্বার্থই সবচেয়ে বড় বিষয়। আমরা মনে করি যতদিন, শুধু ভারত না, যেই সব রাষ্ট্র আমাদেরকে সম্মানের সঙ্গে দেখবে, আমাদের প্রাপ্য মর্যাদা অধিকার দিবে এবং পিপুল টু পিপুল সম্পর্ক রাখতে চাইবে, আমাদের নিয়ন্ত্রণ করতে চাইবে না, ততদিন সেই সব রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আর যারা বাংলাদেশকে জিম্মি করতে চাইবে, নিয়ন্ত্রণ করতে চাইবে, বাংলাদেশের গণতন্ত্র হস্তক্ষেপ করবে, সেই সব দেশের সাথে আমাদের কোনো দিনই ভালো সম্পর্ক থাকতে পারে না এবং হবেও না। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। মূল্যবান জীবন দিয়ে এই 24 গণতন্ত্র তারা কিনেছে। 1,500-এর উপরে মানুষ জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে। এই রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের কাউকে ক্ষমা করবে না। আল্লাহ হাফেজ।